এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম মাহমুদ হাসান। ওনার বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলায়। উনি গ্রামের নামটি বলেছেন, তবে গ্রামের নামটি গোপন রাখার অনুরোধ করেছেন। যে ঘটনাটি উনি শেয়ার করেছেন এটি ওনার বাড়ির পাশেই একজনের সাথে ঘটেছিল। উনি এই ঘটনাটির অংশবিশেষ নিজেও দেখেছিলেন। তো ঘটনাটি যখন ঘটে ওনার বয়স তখন 15 কি 16 বছর। তো ওনাদের বাড়ি তখন মেঘনা নদীর পাড়ে ছিল। আর ঘটনাটি যার সাথে মূলত ঘটেছিল তার নাম হচ্ছে লিটন। লিটন একটি মাছ ধরার নৌকাতে থাকত। লিটনের বাড়িও ছিল সেই মাছ ঘাটের কাছেই। তো লিটন যে নৌকাতে থাকতো সেই নৌকাটি ইলিশ মাছ ধরার জন্য ব্যবহার করা হতো। তো তারা কি করতো, 3-4 দিনের বাজার এবং রান্নার সামগ্রী নিয়ে নদীতে চলে যেত, আবার 3-4 দিন পরে ফেরত আসতো ঘাটে। মাছগুলো ঘাটে বিক্রি করে দিত। তো যে কয়দিন নদীতে থাকতো মাছগুলো তারা বরফ দিয়ে ককশিটের বক্সে রাখতো। তো ওই দিন তারা ঘাটে যখন এসেছে তখন রাত প্রায় 8টার মতো বাজে। ওই দিন সবাই ঠিক করলো সবাই নিজ নিজ বাড়িতে যাবে, আবার সকালে ফেরত আসবে। তো কারো বাড়ি নদীর কাছে, আবার কারো বাড়ি একটু দূরে। সাধারণত ভোরের দিকে ফেরত আসে। তো ভোরের বেলা বিভিন্ন ঘাটগুলোতে মাছগুলো বিক্রি হয়, কিন্তু তারা আসছে তো রাতের বেলা। আর রাত হয়ে যাওয়ার কারণে তারা তো মাছগুলো বিক্রি করতে পারে নাই, সকালের জন্য অপেক্ষা করতে হবে। তাই মাছগুলো নৌকাতে রেখে লিটনকে পাহারা দিতে বলে এবং রাতটা যেন সে নৌকাতেই ঘুমায়, এই কথা বলে সবাই বাড়ি চলে যায়। সকালবেলা এসে দেখে নৌকায় লিটন নেই এবং 1-2টা মাছের বডি পুরো খাওয়া, শুধু মাথাটা পড়ে আছে, কিন্তু বাকি মাছগুলো ঠিকঠাক আছে। তো ওই মাছগুলো নিয়ে বিক্রি করে ওরা তো সবাই লিটনকে খুঁজতে থাকে। লিটনের বাড়িতেও যাই, গিয়ে জিজ্ঞেস করে লিটন কোথায়। তো লিটনের বাড়ির লোকজন বলে কই লিটন তো ঘরে আসে নাই। তো নৌকা সবাই বাজার সদাই করে, প্রয়োজনীয় কাজ সেরে বিকেলবেলা তারা আবারও মাছ ধরতে চলে যাবে। তো লিটনকে বলে আসে, লিটনের পরিবারকে এটা বলে আসে, লিটন যদি আসে তাহলে বললো যে খুঁজছিলাম, যেহেতু চলে যাচ্ছি 2-3 দিনের মধ্যে আসা হবে না বা 3-4 দিনের মধ্যে আসা হবে না, এরপরে আবার লিটনকে নিয়ে যাব। তো ওই নদীর ধারে একটা বাড়ি আছে, বাড়ির অর্ধেক প্রায় এখন নদীতে ভেঙে গেছে আর কি। তো দুপুরে কালাম মিয়া নামে একজন তার ফসলি জমির কাজ শেষ করে নদীর পাড়ে ওই বাড়ির পাশ দিয়ে আসার সময় দেখে যে একটা বিশাল বড় কড়ই গাছের নিচে লিটন ঘুমাচ্ছে। তো উনি তাকে ডেকে বলে, কিরে তুই এখানে কেন, তোকে তোর বাড়ির লোকজন খুঁজতেছে। তো সে কোনো কথা না বলে সোজা খাল পার হয়ে তার বাড়িতে চলে আসে। বাড়িতে এসে তার বোনের পিঠে প্রচন্ড জোরে মেরেছে একটা কোষের থাপ্পড়। এরকম একটা থাপ্পড় খেয়ে তার বোন তো ওরে মা গো বাবা গো বলে চিৎকার করে উঠেছে। আর থাপ্পড় মেরে বলছে, দেখ ভাত দে, ভাত খাবো, কতদিন খাই না। এই কথা শুনে তার বোন তাকে বলে, এই তুই কোথায় ছিলি এতক্ষণ, বল আগে। আর কি বলিস, কতদিন খাস না মানে? তো সে বলে যে ভাত দে, কথা বাড়াস না। তো যাই হোক, তার বোন তাকে ভাত দেয়। নিশ্চয়ই কারোর সাথে ঝগড়াঝাটি হয়েছে, মনে হয় মেজাজ গরম, এই জন্য এরকম থাপ্পড়টা মারছে আর কি। তো পরিবারের সদস্যরা আশ্চর্য হয়ে যায়, সে 2-3 জনের ভাত একাই খেয়ে ফেলেছে। এদিকে তার শরীর প্রচন্ড গরম, চোখগুলো লাল টকটকে হয়ে আছে। এটা কিন্তু পরিবারের সদস্যরা খেয়াল করেছে। খাওয়া দাওয়া শেষেই শুরু হয়ে গেছে তার পাগলামি। সে বিড়বিড় করে কি যেন বলে, দৌড়ে খালের দিকে চলে যায়। সে সবার গায়ে হাত তোলে। তার এই আচরণ দেখে আশেপাশের লোকজন বলছে যে ওকে দ্রুত কবিরাজের কাছে নিয়ে যাও, ওর অন্য কোনো সমস্যা হয়েছে। তো লোকজন কোনোভাবে ওকে আটকে রাখে। আসরের নামাজের পর স্থানীয় মসজিদের একজন হুজুর এসে ঝাড়ফুঁক করে, এতে তার কিছুই হয় না। ওই ঝাড়ফুঁক করার সময় এই মাহমুদ হাসান ভাইও ছিলেন, যিনি আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন আর কি। তখন ওই হুজুর বলে যে ওকে রুহুল কবিরাজের কাছে নিয়ে যাও, আমি এসব বড় সমস্যার সমাধান করতে পারি না, এমনি টুকটাক ঝাড়ফুঁক জানি। এদিকে এই লিটন যে নৌকাতে থাকতো তারাও চলে এসেছে খবর পেয়ে। তো ওই সময় তো তাদের কাছে মোবাইল ফোন ছিল, আর তারা নদীর মধ্যে গেলে ওইখানে মোটামুটি নেটওয়ার্ক পাওয়া যেত আর কি। তো ওরাও এসে এই জিনিসটা দেখে বলতেছে যে ওরা তো চিকিৎসা করান ভালো করে, বিষয়টা ভালো মনে হচ্ছে না। তো এদিকে রুহুল হুজুর উনি সন্ধ্যার কিছুক্ষণ পরে আসেন। আসার পরে যেই রুকিয়ার তার যে পদ্ধতি, কিছু শুকনো মরিচ, কিছু সরিষা পুড়িয়ে তার নাকের ডগায় ধোয়া দিয়েছেন। এবং স্থানীয়ভাবে একটা গাছ রয়েছে যেটাকে কাপিলা গাছ বলেছেন মাহমুদ হাসান ভাই, যে এই কাপিলা গাছের ডাল দিয়ে নাকি মারতে থাকে, কোনো কথাবার্তা ছাড়াই পেটানো শুরু করছে। এতে লিটন চিৎকার দিয়ে বলে ওঠে, রুহুল রে আমি চলে যাচ্ছি, কিন্তু মনে রাখিস আমি তোকে দেখে নিব। এর পরপরই নাকি লিটন অজ্ঞান হয়ে পড়ে, তাকে জ্ঞান ফেরানো হয়, সে কিছুই বলতে পারে না। সে বলে আমার খুব ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। তো সত্যি এ কথা বলার সাথে সাথে ঘুমিয়েও পড়ে। আর তারপরে তার গায়ে প্রচন্ড জ্বর আসে। একটু পরেই বাহিরে লোকজনের হইচই শোনা যায়।
এই মাহমুদ হাসান ভাই উনি নিজেও অন্যান্য সবার সাথে বাইরে গিয়ে দেখেন যে একটা দোকানের সামনে ওই রুহুল কবিরাজ অজ্ঞান হয়ে পড়ে আছে। কিছু লোক তাকে ধরাধরি করে দোকানের টেবিলের উপরে শুইয়ে দেয়। আর সবাই বলে কি হয়েছে ওনার? তো তারা বলে যে ওনার চিৎকার শুনে ওইদিকে আমরা দৌড়ে গিয়ে দেখি অজ্ঞান হয়ে পড়ে আছে। তার কিছুক্ষণ পরে অবশ্য এই রুহুল কবিরাজের জ্ঞান ফেরে এবং দেখা যায় তার গালে পিঠে অসংখ্য খামচি এবং কালো রক্তের দাগ হয়ে আছে। তাকে জিজ্ঞেস করা হয় যে আপনার হয়েছিলটা কি? তো উনি বলেন যে উনি লিটনের চিকিৎসা করে দোকানে এসে একটু গল্পগুজব করেন। এরপর পাশে একটা সুপারি বাগান রয়েছে, ওই সুপারি বাগানের কাছে অন্ধকার যে জায়গাটা ওইদিকে যখন হাঁটছিলেন হঠাৎ করে ওনার গায়ে কিল ঘুষি দিতে থাকে অদৃশ্য কেউ। এরপর প্রচন্ড আঘাতে উনি জ্ঞান হারান। ওই সময় উনি চিৎকারও দিয়েছেন জ্ঞান হারানোর আগে। মূলত এরপরে লোকজন চলে যায় আর কি ওইখানে তাকে উদ্ধার করার জন্য। তো কবিরাজ বলে যে আমি জানি এটা কে করছে, আচ্ছা কেউ খুব বেশি চিন্তা করো না, তোমরা আমার সাথে চলো, আমাকে একটু বাড়িতে দিয়ে আসো, আমি একা যেতে সেফ ফিল করছি না। আর লিটনের পরিবারের সদস্যরা যারা ওখানে এসেছিলেন তাকে দেখার জন্য, তো তাদেরকে উদ্দেশ্য করে বলেন যে তোমরা রাতে ওর দিকে খেয়াল রেখো, আমি কালকে ইনশাল্লাহ আমার পরিচিত এক হুজুরকে নিয়ে আসব। কিন্তু সমস্যা কি হলো, ওই রাতেই শুরু হলো আবার লিটনের সেই পাগলামি। লিটনকে ধরে রাখা যায় না, কিন্তু তার গায়ে প্রচন্ড জ্বর, সে একাই পুরো ঘর দুমড়ে মুচড়ে ফেলবে এবং সে চিৎকার করে বলছে আমি ওকে ছাড়বো না, আমার গায়ে আঘাত, এত বড় সাহস, আমাকে ছেড়ে দে। এদিকে লোকজন তো তাকে শক্ত করে ধরে রেখেছে। তো এইভাবেই কেটে যায় রাত। সকালবেলা রুহুল কবিরাজ আসেন, তার সাথে 24 কি 25 বছর বয়সের একজন হুজুর এসেছেন। তো তাকে সব বলার পর ওই রুহুল কবিরাজ হুজুরকে বলেন যে আমার বাড়িতে কালকে এক অদ্ভুত ঘটনা ঘটেছে। সেটা হচ্ছে রাতের বেলা ওনারা যখন আসলে শুয়েছেন আর কি, তো টিনের চালের উপর অসংখ্য কবুতর মনে হচ্ছে হাঁটাহাঁটি করছে। এরপরে একটা ভয়ঙ্কর মোটা কণ্ঠ ভেসে আসে এবং বলছে ওরে রুহুল, তোকে আমি ছাড়বো না, মনে রাখিস। তো এই সমস্ত কথা শোনার পর ওই যে যিনি নতুন হুজুর আসছেন তিনি বলেন আচ্ছা ঠিক আছে, এসব কাজ তো আসলে সন্ধ্যার পরে করতে হয়, দিনের বেলা এইসব কাজ ওইভাবে হয় না, তা আমি কিছু ঝাড়ফুঁক করে যাচ্ছি, আমল করে যাচ্ছি, এর মধ্যে ইনশাল্লাহ তেমন কিছু হবে না, সন্ধ্যার পর আমি এসে কাজ করব। তাই উনি কিছু ঝাড়ফুঁক করে দিয়ে যান। এরপরে মোটামুটি সবকিছু স্বাভাবিকই থাকে। সন্ধ্যার পরে উনি যথারীতি চলেও আসেন। তো উনি বলেন যে একটা ঘরে ঢুকবো লিটনকে নিয়ে, 2 জন পুরুষ মানুষ থাকলেই হবে। তো 2 জন পুরুষ মানুষ ঢোকেন। তখন অবশ্যই যে মাহমুদ হাসান ভাই বাইরে ছিলেন ঘরের, উনি পরবর্তীতে ওনারা কাকার মাধ্যমে জেনেছিলেন, কারণ ওই ঘরের মধ্যে ওনারা কাকা ঢুকেছিল আর কি। তো হুজুর রিচুয়াল করে ওই জিনকে হাজির করেন লিটনের উপর। আর হাজির হওয়ার সাথে সাথে লিটনের কণ্ঠটাও বেশ মোটা হয়ে যায়। এসেই বলে এই আমাকে ডাকছিস কেন, বেশি বাড়াবাড়ি করিস না কিন্তু, তাহলে তোর অবস্থাও কিন্তু রুহুল কবিরাজের মতো করে ছাড়বো, তুইও কি আমাকে মারবি নাকি? তখন হুজুর বলে না, আমি তোমাকে কিছু করবো না, শুধু আমার কিছু প্রশ্নের উত্তর দাও। তখন এটা শুনে লিটনের মধ্যে থাকা ওই জিনটা বলে আমি কারো কাছে কৈফিয়ত দিতে আসি না, কোনো কথারই উত্তর আমি দেব না। তখন হুজুর আচ্ছা ঠিক আছে, উত্তর দিবি না ভালো কথা, তুই চেষ্টা করে দেখ তো এখন তুই যেতে পারিস কিনা, আসছিস তো আমার ইচ্ছায়, যেতেও হবে আমার ইচ্ছায়, তুই চেষ্টা কর যেতে পারিস কিনা, আর বেশি বাড়াবাড়ি করলে তোর এই জায়গায় শেষ হয়ে যাবে তোর জীবন। তো ওই জিনটা কি করে, সে কোনোভাবে বের হয়ে যাওয়ার চেষ্টা করছে কিন্তু পারে না। তখন ওই জিনটা বুঝতে পারে সে আটকে গেছে। তখন ওই জিনটা বলে ওঠে ভালো হবে না রে, আমাদের ছেড়ে দেয়। তখন হুজুর বলে আমার প্রশ্নের উত্তর দিয়ে তোকে ছেড়ে দেবো, তোকে আটকে রাখার ইচ্ছা তো আমার নাই, এখন বল এই ছেলেটাকে কেন কষ্ট দিচ্ছিস। জিনটা প্রথম দিকে চুপ করে থাকে, এটা দেখে হুজুর রুকিয়া শুরু করে। একটা পর্যায়ে ওই জিনটা কথা বলতে থাকে, সে বলতে থাকে আমি তো ওই গাছে অনেক বছর ধরে থাকি, কই আমি তো কারো কোনো ক্ষতি করি নাই, কেউ আমাকে দেখছে এটাও বলতে পারবে না, আমি কাউকে ভয়ও দেখাই নাই। তো আমি ওই দিক দিয়ে যাচ্ছিলাম, দেখি নৌকাতে মাছ খেতে মন চাচ্ছিল, ওই নৌকাতে বিড়ালের রূপ নিয়ে গেছিলাম মাছ খেতে, ওই ছেলেটা আমাকে কাঠ দিয়ে বাড়ি মারলো, এতে আমি খুব আঘাতপ্রাপ্ত হই। তো তখন হুজুর বলেন আচ্ছা রুহুল মিয়াকে এই অবস্থা কে করলো? তখন ওই জিনটা বলে এটাও আমি করছি, কারণ ও চিকিৎসা করতে আসছে ভালো কথা, ও বুঝছে যে আমি ওর মধ্যে আছি, ও আমার সাথে কোনো ধরনের কোনো কথাবার্তা না বলে আমাকে মারতে থাকে এবং ধোয়া আমার নাকের কাছে দেয়, তখনই আমি চলে যাই। ও তো ওর চিকিৎসা শুরু করার আগে আমার সাথে কথা বলতে পারতো, কিন্তু ও সেটা করে নাই, ও চিকিৎসা করার স্বাভাবিক নিয়ম ভঙ্গ করছে নিজেকে খুব বড় ভাবে, এই জন্যই আমি ওর উপর আক্রমণ করছি। ওখানে মাটির নিচে ওকে পুঁতে ফেলার ইচ্ছা আমার ছিল, কিন্তু ওই সময় লোকজন চলে আসার কারণে আমি পারিনি।
এরপর হুজুরের সাথে অনেক কথা কাটাকাটি হয়, একটা পর্যায়ে সে চলে যেতে রাজিও হয়। তখন বলে ঠিক আছে আমি চলে যাব, তেমন কিছু চাই না, শুধু আমাকে এক হালি নদীর টাটকা ইলিশ মাছ দিবি। হুজুর বলে ঠিক আছে, কোথায় দিতে হবে বলে দাও। তখন জিনটা বলে আমি যে এই গাছে থাকি ওই গাছের নিচে দিয়ে আসবি। তখন হুজুর বলে যে তুই যে ওকে আর ধরবি না এটা আমি বুঝবো কিভাবে? তখন বলে যে আমি আমার কথার দুই করি না কখনো। এরপর জিনটা চলে যায়, লিটন মাটিতে লুটিয়ে পড়ে। তার জ্ঞান ফেরানো হলে কিছুক্ষণ পরে তাকে জিজ্ঞেস করা হয় কি হয়েছে রাতের বেলা, মানে ওই রাত্রে কি হয়েছিল। তখন লিটন বলে যে সে তো নৌকায় ঘুমাচ্ছিল। হঠাৎ তার ঘুম ভাঙে ওই মাছের যে ককশিটের বক্স রয়েছে আর কি, ওখানে খসখস আওয়াজে। তো সে দেখে যে একটা বিড়াল ওইখানে আসছে এবং সে সেখান থেকে মাছ বের করার চেষ্টা করছে। তো ওই সময় লিটন কি করে, তাকে তাড়িয়ে দিয়েছে। তো তার একটু পর ওই বিড়ালটা আবার আসে। ওই সময় এই লিটন ওই নৌকায় থাকা একটা কাঠ দিয়ে ওই বিড়ালটার গায়ে আঘাত করেছে এবং গালিগালাজও করছে। এরপর বিড়ালটি চলে যায়। এর কিছুক্ষণ পর ওই নৌকার গোলয়ের উপর হঠাৎ করে মনে হলো ধপাস করে কি যেন একটা কালো ছায়া পড়লো। এতে করে নৌকার ওই পাশটা মনে হলো ডুবেই যাচ্ছে, এত ভারী একটা জিনিস পড়ছে। এরপর ওই কালো ছায়াটা লিটনের উপর আক্রমণ করে এবং তার বুকে চাপ দিতে থাকে। এরপর আমার কিছু মনে নাই। তো যাই হোক, হুজুর তাকে বলে যে খবরদার ভুলে এরকম কাজ করবা না, রাতের বেলা কোনো প্রাণীর গায়ে আঘাত করবা না, অকারণে কোনো প্রাণীর গায়ে আঘাত করবা না। এরপর হুজুর তেল পরা দিয়ে যান এবং ওই 7 দিন এটা গায়ে মাখতে বলেন। আর ওই হুজুর বলে যান যে কালকে আপনারা 4টা ইলিশ মাছ প্রস্তুত করে রাখেন, আমি নিজেই এগুলো ওর কাছে দিয়ে আসবো। তো হুজুর পরের দিন এসে ওই 4টা ইলিশ মাছ নিয়ে করির কাছে এখানে রেখে আসছিলেন। এরপর থেকে আল্লাহর রহমতে কোনো সমস্যা হয়নি। তো এটি ছিল ঘটনা। তবে মাহমুদ হাসান ভাই বলেছেন যে ওই যে ঘাটটা, যে ঘাটে আসলে সমস্যাটা হয়েছিল, ওই ঘাটটা এখন আর নাই, নদী ভাঙনে ওই জায়গাটা বিলীন হয়ে গেছে, এখন ঘাটটা আর আগের মতো নাই। তো ধন্যবাদ জানাচ্ছি মাহমুদ হাসান ভাইকে।